বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান। ১৯০৮ খ্রিস্টাব্দে তিনি সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা প্রভৃতি ইতিহাস এবং প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাচ জামাই প্রভৃতি ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মানুষের মন বিশ্লেষণের দিকেই ছিল তার ঝোঁক। তিনি কৃষক মানুষের কল্যাণের কথা ভেবেছেন। শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন গল্প উপন্যাসে। তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাস রচনা করেছেন। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা ২৭। এর মধ্যে কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, ৩ সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী, দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সি সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। তার নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলুন গল্পে ফিরে যাই। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিলে বসে দাঁড়ালো। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলে ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলে বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চেয়ারকে যেন একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিলে এসে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলে বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটিকে ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করেছে কিনা। এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরশু ডাক্তার দুই হাতে আঙুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে। মুখের হাসির চিহ্নটুকু নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামাবাড়িতে থাকে, কলেজে পড়ে। মাস ২ আগে নগেনের মামা শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছোটবেলা থেকেই মামার বাড়িতে সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাইল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিনই ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার বেশি দুঃখ হওয়ার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পরশু ডাক্তার ভালো করে জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ করে কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবে? আমি কি পাগল হয়ে গিয়েছি? পরশু ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছো। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা?
পাগল যে হয় অত সহজে সেটা আর পায় না, সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধাভরা কণ্ঠে খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত। নেই। নেই? তবে? কিছুক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরশুরাম ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয়। মামা তাকে প্রায় নিজের ছেলেদের মতো সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। বাইরে যেমন ব্যবহার করুক না কেন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ। শ্রাদ্ধের দিন অনেক রাতে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্র পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন প্রায় ৩টা বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করলো। কিন্তু তার তখন মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে ভালো করে টের পেল, শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত ৩০ বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো। ভিতরগুলো বেশিরভাগ অদরকারি কাজের বইয়ে ছাপা এবং বাইরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙা-চোরা ঘরোয়া জিনিসপত্র গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি বেশ সম্ভব্য অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। দেয়ালে ৩টি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো, কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটি পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে, কোনটিতে ডিসেম্বর, কোনটিতে চৈত্র মাসের ১২ তারিখ লেখা। কাগজের ফলক এখনো ঝুলছে। তৈলচিত্রে একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার, অপরটি তার মামার। দাদামশাই এবং দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালটির মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে বাড়ির আনাচে কানাচে সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে সে তৈলচিত্রের পায়ে আন্দাজে স্পর্শ করেছে। বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তার মুখে আরো বেশি ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেপে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরশুর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট? কোশমিন কালেও আমার কোনোদিন ফিট হয় নাই। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে।
মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম। তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তায় কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো। ভক্তি ভালোবাসা ছলো না, টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর মামা এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নয়। যা হোক, নগেন এ কালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিছু ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে গেল। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল তার মাথায় সেখানটা ফুলে টনটন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতে তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড় জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের ঘরে হোক আর জাগ্রত অবস্থায় হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তেলচিত্র ভর করে মামা যে তাকে ধাক্কা দিয়েছিল তা কি প্রমাণ আছে? নগেন যে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনে স্বস্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারবে না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাতের ব্যাপারকে স্বপ্ন বলা যাবে না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগলো। কিন্তু এখন একটা সন্দেহ না মিটিয়ে তো মানুষের চলে না। খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দাঁড়িয়ে আছেন দেওয়ালে। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া গোঁফ, চোখে ভৎসনা দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন অস্থির হতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার ভিতর প্রবেশ করে ভিতর থেকে তাকে কাঁপিয়ে তুলল। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়ে নগেন আবার থমকে দাঁড়ালো। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছুটা না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনে সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটি আলো জ্বলছে কি জ্বলছে না তাতে কি বিশেষ আসে যায়। ইতস্তত না করে সে সোজা তেলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমাকে ফেলে দিল। অজ্ঞান হয়ে গেল নগেন। না, একবার অজ্ঞান হয়ে যায়নি অবশ্য। আচ্ছন্নের মতো খানিকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিন রাত কেবল একই কথা ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমাকে জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলো, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাতে ছুঁয়েছি, আলো জ্বালিয়ে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি, ঠিক ওই রকম ব্যাপারই ঘটে। দিনে বা রাতে আলো জ্বেলে ছুঁলে কিছুই হয় না, কিন্তু অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করব ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে? পরাশর ডাক্তার বললেন, তার দরকার হবে না।
আমি সব ঠিক করে দেব। আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিছু নেই নগেন। তবু মাঝরাতে অন্ধকার লাইব্রেরিতে পরশু ডাক্তার মৃদু একটা অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরেছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূত যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায়, তার প্রত্যেকটি সাধারণ এবং স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ থাকে, রাতে তেজ বাড়ে। কেবল তা নয়, অন্ধকার না হলে সেই তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটি কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছিল। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দেয় যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্তের আর কি মানে হয়? নিশ্চয় হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরশু ডাক্তার নিজেকে একথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের দিকে। নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলো অবস্থা তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরশু ডাক্তার বুকটা ধড়াস করে উঠল। তৈলচিত্রের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফারাক 1.5 হাত মাত্র। ঠিক এই সময়ে নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরশু ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন। না। রাস্তা অথবা পাশের বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে, তাতে অন্ধকার কমে যায়নি। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমশাইয়ের ছবি তারা মারা যাওয়ার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগেই মামা নিজে শখ করে আঁকিয়েছেন, হয়তো সেই জন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেলেন? জিজ্ঞেস করে নগেন। দাঁতে দাঁত লাগিয়ে পরশু ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে প্রজ্বলন চোখ দুটির জাতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথম তার হাত পড়ল দেওয়ালে। যত সাহস করে এগিয়ে যেতে থাকুক না কেন, প্রথমে একবার নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ করছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেমে স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক আঘাত যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পিছন থেকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আবার সুইচ টিপে দিলেন। মিনিট পাঁচেক পরশুরাম ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ খুলে মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমের বাঁধানো তৈলচিত্রটার দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটা আস্ত গর্দভ নগেন। রাগ একটু কমলে পরশু ডাক্তার আবার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এ কথাটা বলতে পারলে না? একবারও বলতে পারলে না যে মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগানো আছে দুটো ইলেকট্রিক বাল্ব? নগেন বলে, আমি কি জানি। 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ছবিটা ঠিক তেমন অবস্থায় আছে। ডাক্তার কাকা বলেন, ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসে শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছে।
নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাওয়ার ভয়ে মামা অনেকদিন আগে সিন্দুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বের করে মামার ছবিটা বাঁধিয়েছেন। আলো দুটো লাগিয়েছেন আমার মামাতো ভাই পরেশ। ডাক্তার বললে, হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবে কেন? পরশুর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলে বটে, কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় ভরে বললেন, কিন্তু ডাক্তার কাকা। পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি? এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি চুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপোর ফ্রেমটা। রূপোর ফ্রেমটা নিচে কাঠ ফাট কিছু আছে, দেওয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমার ইলেকট্রিক বিল যেমন হু হু করে বেড়ে যেত, আবার কোম্পানির লোক এসে লিকেজ খুঁজতে হতো। তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যের পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি চুলে তোমার কিছু হয় না। এই ঘরের আলোটা জ্বালালেও তাই হয়। মাঝরাত্রে সমস্ত বাড়ি আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হওয়ার শরীরটাকেই বেছে নেয়। পরশু ডাক্তার চুপ করে গেলেন। তারপর হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতে বিদ্যুৎ দ্বিধাবোধ করবে না। তিনি হাঁফ ছাড়লেন। কপাল ভালো, তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি। গল্পটি এখানে শেষ হলো। মনোযোগ দিয়ে শোনার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।